বিসমিল্লাহির রহমানির রহিম। 31শে জুলাই 2025 আজকে বাংলাদেশের জামাত ইসলামের রাজনীতি নিয়ে আলোচনা করব। এটা খুব ঝুঁকিপূর্ণ আলোচনা করাটা। আমরা সবাই জানি যে জামাতের জন্ম হলো পশ্চিম পাকিস্তানে, কিন্তু পশ্চিম পাকিস্তানে কিন্তু জামাত তেমন গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল নয়, তেমন মানে ব্যাপক জনপ্রিয় দলও নয়। সেই তুলনায় জামাতে ইসলাম, পূর্ব পাকিস্তান জামাত ইসলাম, যেটা বর্তমানে বাংলাদেশ জামাত ইসলাম, এটা আমাদের এই অঞ্চলে মোটামুটি একটা ভালো সাড়া ফেলেছে এবং মোটামুটি একটা প্রভাব বিস্তার করেছে। হিসাব নিকাশ করলাম, পড়াশোনা যতটুকুই করলাম ক্ষুদ্র জ্ঞানে, যে পাকিস্তানে জামাত ইসলাম ভালো না করার পিছনে প্রধান কারণটা হলো পাকিস্তানে জামাত ইসলাম সেনাবাহিনী দ্বারা গাইডেড। আপনার বাংলাদেশ থেকে রাগ করেন আর গালি দেন, আমি বাস্তব কথাটাই বললাম। পাকিস্তানে পর পর দুইটা সরকারের বিরুদ্ধে রাজপথে প্রথমে যে আন্দোলন গড়ে তোলে, সেই আন্দোলনটা গড়ে তোলে কে? পাকিস্তান জামাত ইসলাম। সেই খাইবার পাখতুন থেকে শুরু করে করাচি বন্দর পর্যন্ত, সিন্ধু পর্যন্ত যে লং মার্চগুলো হয়, সেই লং মার্চের নেতৃত্বে দেয় জামাত ইসলাম এবং মাওলানা ফজলুর রহমান সাহেব, এবং সেটাকে সম্পূর্ণরূপে প্যাট্রোনাইজ করে সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী যখন মাওলানা ফজলুর রহমান সাহেবকে দিয়ে জামাতকে ব্যবহার করে একটা সরকার বিরোধী অবস্থান দাঁড় করায়, এরপরে তখন যে সিভিল সরকার থাকে পাকিস্তানে, তার অবস্থা অনেকটা নড়েবড়ে হয়ে যায়। তখন সেনাবাহিনী ওই সিভিল সরকারকে গলার টেপে ধরতে তার সুবিধা হয়। ওই সিভিল সরকারকে যখন অপসারণ করে পাকিস্তানে, বা তার গলা টিপা হয়ে শেষ হয়ে যায়, তখন পাকিস্তানের জামাত ইসলামকে সেনাবাহিনী ছুঁড়ে ফেলে দেয়। এই যে বর্তমানে পাকিস্তানের যেটা কোয়ালিশন সরকার আছে, সেখানে জামাতের কোনো ভূমিকা নেই, যার কারণে আক্ষেপ করে পাকিস্তানের জামাতের নেতা যিনি মাওলানা ফজলুর রহমান সাহেব বাজে একটা মন্তব্য করছিলেন যে তাহলে কি আমাদেরকে কেন ব্যবহার করা হলো, এই ধরনের একটা মন্তব্য। বাংলাদেশে সেনাবাহিনী জামাতকে ব্যবহার করে কি করে না, এটা নিয়ে খুব সতর্ক একটা মন্তব্য করতে হবে। তবে সেনাবাহিনী যে জামাতকে ব্যবহার করে, এটার প্রমাণ বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের যিনি বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তার একটা কথা আজও আপনাদের মনে আছে, বেশি দিনের আগের ঘটনা নয়। তিনি কি বললেন? যে সেনাবাহিনী এবং জামাত হলো একমাত্র দেশপ্রেমী। এই কথা অনেকেরই মনে আছে, বেশি দিন আগের কথা নয়। তার মানে জামাতকে সেনাবাহিনী কোনো না কোনোভাবে, সেনা গোয়েন্দা সংস্থারা কোনো না কোনোভাবে তার মুখ দিয়ে এটা বের করেছে, তা নাহলে ডাক্তার শফিকুর রহমান এই কথা বলতেন না। আবার 5ই আগস্টে শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখন সর্বপ্রথম সেনাপ্রধান জামাতের নামটা মুখে উচ্চারণ করেছেন। এটা করার কথা উনি কথা না, কারণ ওয়াকিরুজ্জামান একজন আওয়ামী পরিবারের সন্তান, তিনি জামাত না। অনেকে বলে তিনি জামাত মাইন্ডেড, আমি জীবনে এটা বিশ্বাস করি। তিনি আওয়ামী মাইন্ডেড পরিবারের সন্তান, তিনি জামাতকে হাতে নিয়েছেন। এখনও বাংলাদেশে যে রাজনীতির দাবার গুটি খুঁটি যা আছে, আমরা মনে করি সেনা সংস্থা থেকে হয়তো বা জামাতের সাথে একটা সম্পর্ক আছে, যেটা পাকিস্তানে আছে। এই কথা আমি বললাম। এখন বাংলাদেশে জামাত খুব ভালো করে, পাকিস্তানে জামাত ভালো করে না, এটা একটা প্রশ্ন আসতে পারে। সেটা নিয়ে সংক্ষেপে কথা বলি। শোনেন, যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন তারা আমার কথাটা সহজে বুঝবে, আর যারা হালকা হালকা পড়েন বা শুনে শুনে রাজনীতি করেন তারা আমার কথাটা পছন্দ হবে না। পাকিস্তানের যে রাজনীতি, সেই শুরু থেকে আজকে 2025 সাল পর্যন্ত পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করে ধনাঢ্য ব্যক্তিরা। পাকিস্তানের আমাদের যেমন জমিদার তালুকদার বলি, সেই রকম পাকিস্তানে এরকম খান বাহাদুর চৌধুরী, হ্যাঁ, অমুক লাস্কার, এরকম পাকিস্তানে যারা জমিদার ল্যান্ডলর্ড, তারা পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। ব্রিটিশ আমলও করতেন, পাকিস্তান আমলও করতেন, এখনও করেন। আর পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। ভারত যখন ভাগ হয়, ভারত যখন ভাগ হয়ে যায়, তখন ভারতের উত্তরপ্রদেশ, তারপরে ভারতের দিল্লির আশপাশ, ভারতের পাঞ্জাব, ভারতের বোম্বে, গুজরাট, এইসব অঞ্চল থেকে নামি দামি মুসলিম যে ধনাঢ্য পরিবারগুলো যারা ওই পাকিস্তানে চলে গেছে, তারা গিয়ে পাকিস্তানে আমলাতন্ত্রটাকে তারা নিয়ন্ত্রণ করেছে আর রাজনীতিটাকে তারা নিয়ন্ত্রণ করেছে। এই জন্য তখনকার দিনে পাকিস্তানের সিভিল সার্ভিসে পাঞ্জাবের একটা প্রভাব ছিল এবং ভারতের উত্তরপ্রদেশের একটা প্রভাব ছিল, যে প্রভাবের কারণে বাংলাদেশের সিএসপি অফিসাররা কোণঠাসা ছিলেন। যাক, এটা অনেক লম্বা কথা। পাকিস্তানের রাজনীতিটা মূলত নিয়ন্ত্রণ হয় পাকিস্তানের যারা ভূস্বামী, খুবই ধনাঢ্য পরিবার, সেই পরিবারগুলো তারা নিয়ন্ত্রিত। আর ভারত থেকে যে সকল মুসলিম পরিবার গেছে, যারা পাকিস্তানের প্রভাব বিস্তার করেছে, তাদের বর্তমান সন্তান উত্তরাধিকারী যারা আছে, তারা পাকিস্তানের রাজনীতিটা নিয়ন্ত্রণ করে এবং ধনাঢ্যরা। অপরপক্ষে আমাদের যে পূর্ব পাকিস্তান ছিল, একটা গরিব, অভাবী,
পানি বেষ্টিত, রাস্তাঘাট ছিল না, একটা জনপদ, কাদামাটির জায়গা। আমাদের এখানে ধনাঢ্য পরিবারের সন্তানরা রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন কম, হাতে গোনা কয়েকজন, অল্প কয়েকজন পাইছেন, তুলনায় কিছু না। আমাদের বাংলাদেশে তখন রাজনীতিটা যারা করেছেন নিয়ন্ত্রণ, মুসলিম লীগ যখন একটু ধ্বংস হয়ে যাচ্ছিল তখন আওয়ামী লীগের উত্থান ঘটেছে। আওয়ামী লীগ কারা করেছে? একেবারে নিরীহ লোক, যাদেরকে মুসলিম লীগ জায়গা দিত না, বাস্তব সত্য কথা বলি, যাদের মুসলিম লীগে গেলে চেয়ারে বসার সুযোগ থাকতো না, একেবারে অসহায় নিরীহ মানুষ, এরা তখন আওয়ামী লীগের পক্ষে, নিম্ন মধ্যবিত্ত পরিবার, কথা সংক্ষেপে বললাম, নিম্ন মধ্যবিত্ত পরিবার, দরিদ্র পরিবারগুলো আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করা শুরু করছিল। তো তাদের নেতা পর্যায়ক্রমে শেখ মুজিবুর রহমান তাদের অবিসংবাদিত নেতা হয়ে উঠেন এই দরিদ্র মানুষগুলোকে। এরপরে আপনি যদি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও চিন্তা করেন, দেখবেন যে বাংলাদেশের ধনাঢ্য পরিবারের লোকজন রাজনীতি খুব কম করে। তখন তার জমিদারি নেই, বড় বড় ব্যবসায়ী, বড় বড় শিল্পপতি, তাদের সন্তানরা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে না। বাংলাদেশের রাজনীতি এখনো নিয়ন্ত্রণ করে দরিদ্র পরিবারের সন্তানরা। এই কথা বললে আবার অনেকে বলবে ভাই আপনি কেন বললেন না? হ্যাঁ, কথাটা সত্য। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, এখানে যারা রাজনীতি করে, বিএনপি বলেন, ছাত্রলীগ বলেন, না ছাত্রদল বলেন, আর ছাত্র শিবির বলেন, আপনি খবর নেন, সব গ্রাম থেকে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান। এখন জিন্সের প্যান্ট আর কেটস পরলে আর দামি আপনার পলো গেঞ্জি গায়ে দিলে, পলো শার্ট গায়ে দিলে তো ধরা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে ধনীর সন্তান আর কে গরিবের সন্তান। ঢাকা শহরে ছাত্রদেরকে দেখলে বোঝা যাবে না যে কে ধনীর সন্তান আর কে গরিবের সন্তান। এখন আমাদের দেশে দরিদ্র পরিবারের থেকে আসা বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। এই রাজনীতিটা নিয়ন্ত্রণ করতে গিয়ে গ্রাম থেকে যে ছেলেটা আসে তার কোনো শেল্টার থাকে না শহরে বা জেলা শহরে আসলে। এই ছাত্র শিবির তখন এই গ্রাম থেকে আসা ছেলের একটা জায়গিরের ব্যবস্থা করত। যারা আমার বয়সী তারা জানবে, তখন জায়গিরের ব্যবস্থা ছিল, এখন আর জায়গিরের ব্যবস্থা নেই, কারণ এখন রাস্তাঘাট উন্নত, মানুষের আয় উন্নতি বেড়ে গেছে। এই ছাত্র শিবিরের ছেলেরা, নেতারা গ্রাম থেকে আসা একটা ছেলের জেলা শহরে জায়গিরের ব্যবস্থা করত, ঢাকা শহরে মেসের ব্যবস্থা করত। এই করতে করতে তারা এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে মোটামুটি তারা জামাতের ছাত্র শিবিরের রাজনীতি তারা করায়, ঢুকায়। এই ঢুকাতে যখন তারা এই পরিবারের সন্তানরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো বা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, তখন তারা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ছত্রছায়া বা শিবিরের আর্থিক অনুকূলে তারা লেখাপড়া শেষ করে তখন তারা যখন চাকরি জীবনে গেছে, তখন একজন অফিসার হয়েছে, তাদের আয় বেড়েছে, তখন তারা আবার এইভাবে তাদের পার্টিকে তারা ডোনেট করে, এখনো করছে বা আগেও করতে এখনো করছে। ওই ডোনেটের টাকা দিয়ে আরেকটা গ্রাম থেকে আসা অসহায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের বা দরিদ্র পরিবার সন্তানকে ছাত্র শিবির নেতাকর্মীরা লেখাপড়া শেখানোর ব্যবস্থা করে। শোনা যায়, এমন শোনা যায় কারো এখন নাকি লন্ডনও ব্যারিস্টারি পড়ানোর জন্য পাঠানো হয়েছে, সত্যমিতা জানি না। এই কারণে আমাদের এই তৎকালীন ইস্ট পাকিস্তান, বর্তমানে আমাদের এই বাংলাদেশে জামাত বা ছাত্র শিবির তাদের রাজনীতিটা প্রসারিত করার সুযোগ পেয়েছে। অর্থাৎ আর্থিক অনুকূল্য যেটা এই আর্থিক অনুদান বা সজাগতা ব্যবস্থাপনার কারণে তারা বাংলাদেশে ছাত্র শিবির বা জামাতের রাজনীতিটা গড়ে তোলার একটা ব্যবস্থা করে দিয়েছে। উপরন্ত ইসলামী ব্যাংক থেকে তখন তারা বিভিন্ন জামাতের লোকদেরকে ঋণের ব্যবস্থা করেছে। আরও বিভিন্ন বললে অনেক লম্বা হয়ে যায় ভিডিও, এত লম্বা ভিডিও দেখবেন, আমি জাস্ট নির্যাসটা বললাম। এই কারণে আমাদের এই বাংলাদেশে জামাতের রাজনীতিটা একটা ভালো অবস্থানে আছে, কিন্তু পাকিস্তানের রাজনীতি জামাত এত ভালো করতে পারে নাই। তার কারণ পাকিস্তানের রাজনীতিটা আগাগোড়াই ভূস্বামী, ধনাঢ্য ব্যক্তিরা, প্রভাবশালী পরিবাররা রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। এই কারণে সেখানে জামাত ভালো অবস্থান করতে পারে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।